আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইহান, তুমি এত রাতে এখানে? কোনো সমস্যা হয়েছে? ইহান ইরিনের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, সমস্যা তো হয়েছে, অনেক বড় সমস্যা, তবে আজ সেটা সমাধান করে দিব আমি। ইরিন ভ্রু কুঁচকে বলল, মানে? ইহান হঠাৎ ইরিনের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ইরাবতী, বিয়ে করবে আমাকে? ইরিন প্রতিবারের মতো এবারও ইহানের কথাটাকে মজা ভেবে বলে উঠল, ইহান, এটা কোনো সময় হলো মজা করার? আমি আরো ভাবছি কি না কি। ইহান এবার ইরিনের হাত দুটো শক্ত করে ধরে নিজের কাছে টান দিয়ে চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, আই এম নট কিডিং ইরাবতী, আমি মজা করছি না, না আজ মজা করছি আর না আগে আমি মজা করছিলাম। আমি সব সময় শুধু সত্যিটাই বলেছিলাম, তুমি আমার সত্যিটাকে মজা ভেবে উড়িয়ে দিতে। ইহানের কথায় ইরিন প্রচুর পরিমাণে চমকে গেল, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলছো এইসব? তুমি পাগল হয়ে গেছো? নেশা টেশা করনি তো? ইহান এবার কণ্ঠে আরো তীব্রতা এনে বলল, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি, তোমার পাগল, তোমার নেশায় আসক্ত হয়ে গেছি। শুধু আজ এখন না, সেই ছোটবেলা থেকে, যেদিন থেকে বোঝা শিখেছি, সেদিন থেকেই এই মনে শুধু তোমারই নাম লিখেছি। হ্যাঁ ইরাবতী, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। তবে আজ আমি না বলে থাকতে পারবো না, আজ আমি আমার মনের সব কথা তোমাকে বলবো। ইরেন কতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইহানের দিকে, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ ঠাস করে একটা চড় মেরে দিল ইহানের গালে। ইহানের মাথাটা হালকা কাত হয়ে গেল, তবে ইহান অবাক হলো না, বরং মুচকি হাসলো। সে জানতো এমনই কিছু হবে তার সাথে, তাই সে এটার জন্য আগের থেকেই প্রস্তুত ছিল। ইহান ইরিনের দিকে আবার তাকালো। ইরিন রাগী কণ্ঠে বলল, তোমার মাথা নষ্ট হয়ে গেছে ইহান, কিসব আবল তাবল বলছো? তোমার সাহস কি করে হলো আমাকে এসব বলার? আরে আমি তো তোমাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতো দেখেছি। আমার কাছে অরণ্য, সাহিল আর তুমি একই রকম, আর তুমি কিনা ছি। আরে কমসে কম 2 বছরের বড় আমি তোমার, এমন একটা অবান্তর কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? ইহান ভাবলেশীন ভাবে বলল, না বাঁধেনি, কেন বাঁধবে? আমি তো কোনো পাপ কাজ করছি না, যাকে ভালোবাসি তাকে মনের কথাটাই বলছি। আর বয়সে বড় ছোট আমার কাছে কোনো ম্যাটার করে না। আর কথা আসে আমাকে ভাইয়ের নজরে দেখার, তো বলবো এতে দোষটা আমারই। আমি তোমাকে আমার অনুভূতিগুলো তোমাকে আগে বোঝাতে পারিনি, তাই তুমিও আমাকে অন্য নজরে দেখোনি। তবে এখন যখন আমি আমার মনের কথাটা তোমাকে বলেছি, তাই তুমিও তোমার নজর চেঞ্জ করে আমাকে অন্য নজরে দেখা শুরু করো। খুব একটা কঠিন না, চেষ্টা করলেই পারবে। ইহানের খাপছাড়া কথাবার্তায় ইরিন অবাকের শীর্ষে। ছেলেটা এত সহজে কেমন সবকিছু বলে যাচ্ছে, যেন কোনো মজার কথা বলছে। ইরিন আবারও রাগী সুরে বলল, ব্যাস, অনেক হয়েছে, তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হও। মাথার নাট বল্টু ঠিক না করা পর্যন্ত আমার সামনে আসবে না তুমি, যাও এক্ষুনি। কথাটা বলে ইরিন এক প্রকার ঠেলেই ইহানকে রুম থেকে বের করে দিল। ইহানকে দরজার বাইরে পাঠিয়ে দরজা লাগাতে গেলেই ইহান হাত দিয়ে দরজা ঠেকিয়ে ফেলে মাথাটা একটু বের করে দুষ্টু হেসে বলল, বাই দ্য ওয়ে ইরাবতী, তোমাকে রাগলে কিন্তু হেব্বি লাগে, একদম কিউটি কিউটি বউ বউ লাগে। অন্য সময় হলে হয়তো ইরিন ইহানের কথাটাকে মজা ভেবে হেসে দিত, কিন্তু আজ ওর হাসির বদলে চরম রাগ উঠছে। ইরিন দাঁত কিরবির করে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ইহান বাইরে থেকে নিঃশব্দে হাসলো। ইরিনকে মনের কথা বলে আজ ওর মনটা অনেক হালকা লাগছে। ইরাবতী আজ হয়তো রেগে আছে, তবে ও একদিন ঠিকই ওর ইরাবতীকে মানিয়ে নিবে। রোজকার মতো ঘুম থেকে উঠে মায়া বারান্দায় আসলো, আর আজও একইভাবে অরণ্যকে ওর ব্যালকনিতে ঘুমিয়ে থাকতে দেখলো। অরণ্যকে এভাবে দেখে কেমন মায়া লাগছে ওর। ঠান্ডার ভিতর কেমন জড়সড় হয়ে শুয়ে আছে। মায়ার মন চাচ্ছে একটা চাদর নিয়ে অরণ্যের গায়ে জড়িয়ে দিতে। লোকটার কষ্ট কেমন যেন সহ্য হয় না ওর। মনের অজান্তেই যে সে ওই লোকটার মায়ায় জড়িয়ে পড়েছে। হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, না চাইতেও এক মায়াবী টানে জড়িয়ে যায়। আচ্ছা, রিয়া কি এসব টের পায় না? ওরা কি এভাবে রেখেও ভেতরে আরামে কিভাবে ঘুমায়? আচ্ছা, ওদের বিয়ে করে নেওয়ার কথা ছিল, এতদিনে কি রিয়া ওনাকে কোনো বাহানায় বিয়ে করে নিয়েছে? মনের মাঝে নানান প্রশ্ন জন্মালেও সেগুলোর উত্তর জানা নেই মায়ার। আজ রাইসার হলুদের অনুষ্ঠান, যথারীতি এটারও আয়োজন জমকালো ভাবে করা হয়েছে। সবার জন্য কালার থিম ড্রেস কোড রাখা হয়েছে। মেয়েরা হালকা গোলাপি শাড়ি বা ড্রেস পরবে, আর ছেলেরা হালকা গোলাপি পাঞ্জাবি পরবে।
সবাই রেডি হয়ে অনুষ্ঠানে এসে হাজির হচ্ছে। বাড়ির মহিলারা নানান কাজে ব্যস্ত, মায়াও তাদের সব কাজে হেল্প করছে। মায়ার ব্যবহার আচারে সবাই মুগ্ধ, বিশেষ করে তনিমা বেগম। মেয়েটার প্রতি একটা মায়া এসে গেছে তার। এমন মায়াবী মেয়েটার জন্য টান আসাটাই স্বাভাবিক। রিয়া তার নিজের ছেলের বউ হয়েও এখনো পর্যন্ত তাদের মনে জায়গা করতে পারল না। সংসারের দায়িত্বের ব্যাপারে কেমন উদাসীন, বাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না। বেশিরভাগ সময় শুধু সেজে গুজে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রিয়ার এমন বিহেভিয়ার তনিমা বেগমের ভালো লাগে না, তবুও সে তেমন শক্ত কথা বলে না। তিনি রিয়াকে সময় দিতে চান, ভাবেন হয়তো সময়ের সাথে রিয়া সংসারের প্রতি দায়িত্ববান হবে। তবে অরণ্যের ফুপু রাবিয়া বেগম মাঝে মধ্যে রিয়ার এমন ব্যবহারে বিরক্ত হয়ে কিছু কথা বলেন, তবে সেই কথা রিয়ার ওপর খুব একটা প্রভাব ফেলে বলে মনে হয় না, বরং রিয়া ওর মন মতোই চলে। রাবিয়া বেগম রান্নাঘরে কাজ করতে করতে তনিমা বেগমের উদ্দেশ্যে বিরক্তি ভরা কণ্ঠে বলতে লাগলো, ভাবি তুমি না অনেক সহজ সরল, এত নরম হলে চলবে না, বুঝছো? রিয়াকে একটু শাসন করো, না হলে কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে বললাম। বিয়ে বাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না, এটা কেমন কথা? তার কি কোনো দায়িত্ব নেই? তনিমা বেগম বলে উঠলেন, অথচ দেখ তারই ফুফাতো বোন হয়েও মায়া মেয়েটা কত লক্ষ্মী, না বলতেও সবার কত হেল্প করে। আমার মনে হয় রিয়ার বদলে মায়াই এবাড়ির বউ হলে ভালো হতো। রাবিয়া বেগমের কথাই তনিমা বেগমও ভাবনায় পড়ে গেলেন। সত্যিই তো, মায়ার মতো একটা লক্ষ্মী মেয়ে তার ঘরের বউ হলে কতই না ভালো হতো। কিন্তু এখন আর সেটা ভেবে কি হবে, অরণ্যের বিয়ে তো হয়েই গেছে। কথাটা ভেবে তনিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিলেন। সন্ধ্যা 7:30, হলুদের জমজমাট হতে শুরু করেছে। রাইসাকে স্টেজে বসিয়ে সবাই একে একে হলুদ দিচ্ছে আর হাসি আনন্দে মেতে উঠেছে। রাইসার শ্বশুর বাড়ির পক্ষ থেকে হলুদ দিতে এসেছে। নিশানের ভাই জোবানও এসেছে, আর এসেই সারার আশেপাশে ঘুরঘুর করছে আর ন্যাকামি করছে। সেটা দেখে যথার্থভাবেই সাহিলের চণ্ডী গরম হয়ে যাচ্ছে। এই আইটেমটাকে তো সৌরজগতের দর্শন করিয়েই ছাড়বে সাহিল। সাহিল জোবানের কাছে গিয়ে খুবই স্বাভাবিক সুরে বলল, জোবান, তোমার সাথে একটু জরুরি কথা আছে, একটু আমার সাথে এসো। জোবানও বেশি না ভেবে মাথা ঝাঁকিয়ে সাহিলের সাথে গেল। সাহিল জোবানকে নিয়ে এক কোনায় সাইডে এসে দাঁড়ালো। জোবান বলে উঠল। সাহিলের ভেতরে ভেতরে রাগের অগ্নিশিখা জ্বললেও সে উপরে খুবই স্বাভাবিক আর শান্ত সুরে বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনো কেমন? সারার যখন 10 বছর বয়স, তখন স্কুলের একটা ছেলে খেলার ছলে সারার হাতে ব্যথা দিয়েছিল, আর যার জন্য আমি ওই ছেলের হাত ভেঙে দিয়েছিলাম। যদিও পরবর্তীতে তার চিকিৎসার টাকাও আমরাই দিয়েছিলাম। এমন আরো অনেক কুকীর্তি আছে যা আমি সারার জন্য করেছি, আর দরকার হলে সামনেও করব। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, সারা ইজ মাই ম্যাডনেস। ওর জন্য আমি জীবনও দিতে পারি, আবার ওর দিকে আসা যে কোনো কুনজরকারীর জীবন নিতেও পারি। ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। সাহিলের এমন শান্ত গভীর হুমকিতে বেচারা জোবানের মূর্ছা যাওয়ার উপক্রম। মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে তার। অবস্থাটা এমন যে ছেড়ে দেবা কেঁদে বাঁচি। জোবানের ভীত চেহারা দেখে সাহিল ইনোসেন্ট ভাব ধরে বলল, আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো জাস্ট তোমার সাথে কথাটা শেয়ার করলাম। তুমি এখন আমাদের আত্মীয় হতে যাচ্ছ, তো আমাদের সম্পর্কে তোমার জানকারি থাকা দরকার, তাই না? তাই বললাম, ইউ ডোন্ট ওয়ারি। সাহিল জোবানের কলারটা একটু ঠিক করে দিয়ে বলল, স্মাইল, টেক এ চিল পিল বয়। কথাটা বলে মুচকি এসে চলে গেল সাহিল, আর বেচারা জোবান ওখানেই তপ দেখে দাঁড়িয়ে রইল। একটু পরে ওখান থেকে লেজ গুটিয়ে পালালো। ওর জীবন থাকতে আর কখনো সারার সামনে আসবে না। বেঁচে থাকলে জীবনে আরো মেয়ে পাওয়া যাবে। অনুষ্ঠান জাঁকজমক ভাবেই চলছে। আজকে নাচ গানও করছে। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, স্বাগত নেই কারো কি হামারা? কণ্ঠটা শুনে সবাই পেছনে তাকালো। রাইসা হঠাৎ খুশিতে চিল্লিয়ে বলল, মিহাদ ভাইয়া। মিহাদ 2 হাতের আঙ্গুল তুলে রাইসার দিকে ইশারা করে বলল, সেই পেশা না? ওয়াও ভাইয়া, তুমি এসেছো, আই এম সো হ্যাপি। আমার ভূতনির বিয়ে আর আমি আসবো না তা কি হয়? ভূতনিকে তারা তো আসতেই হবে। মিহাদের কথায় সবাই হেসে দিল। মিহাদ হলো সাহিল যেন রাইসার খালাতো ভাই। মিহাদ এগিয়ে গিয়ে সাহিল আর বাকি সবার সাথে কুশলাদি বিনিময় করলো। তারপর রাইসার কাছে গিয়ে ওকে হলুদ লাগিয়ে দিল। হলুদ লাগিয়ে উঠে আসতে নিল। মায়া রাইসার জন্য জুস নিয়ে আসছিল। হঠাৎ করে মিহাদ উঠে ঘুরতেই মায়ার হাতে থাকা ট্রের সাথে ধাক্কা লাগলো
আর জুসগুলো সব মিহাদের গায়ে গিয়ে পড়লো। আচমকা এমন হওয়ায় মায়া একটু হড়বড়িয়ে গেল। মায়া অপরাধীর সুরে বলল, আই এম সো সরি। ব্যাপার না মিস, छोटी छोटी देशों में ऐसी बार बाड़ी बातें होती रहती है, सो टेंशन नॉट। बाय द ওয়ে আপনার শুভ নামটা কি জানতে পারি? না মানে আপনাকে আগে তো কখনো দেখিনি। মিহাদ মুচকে হেসে বলল, জি আমি মায়া। ওয়াও মায়া, নামটা সত্যি সার্থক। আপনার নামের মতো আপনি সত্যিই মায়াবী। সারা পাশ থেকে বলে উঠল, ও তাহলে আমাদের বেয়ান সাহেবা এখন জমবে মজা। আপনার মতন বেয়ান থাকলে বিয়ের মজা আরো দ্বিগুণ বেড়ে যাবে। বাই দা ওয়ে বান্দাকে মেহাদ বলে ডাকে, আপনি চাইলে অন্য কিছু বলতে পারেন। আই ওয়ান্ট মাইন্ড। মায়া কিছু না বলে সৌজন্যমূলক হাসি দিয়ে ওখান থেকে চলে যেতে নিল। তখনই মিহাদ পেছন থেকে গিয়ে উঠল, এই যে বিয়ান সাহেব মাইন্ড খায়েন না, এত গোলা পোলা যেন এই খাও দেখেন না। আরে এই যে বিয়ান সাহেব ভাব লইয়েন না, কালো চশমা পড়লে কিন্তু বেল পাইবেন না। একে তো রূপের আগুন, তারা আবার জবর দ্বিগুণ। মনের দয়া মায়া সব কি আপনার ভ্যানাটি বাগে রাখছেন। আপনি দেখতে ঝাক্কাস, শুনছি নাচছেন ভালো, তবে আজকে রাতে ড্যান্স ফ্লোর থাকবে খালি। ব্যান আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, প্যান্ট খুললে নাচছেন আপনি, হ্যাভি বিটে গান ছাড়ছি। মিহাদ মায়ার আগে পিছে ঘুরে ঘুরে নাচতে লাগলো। ওর সাথে সারা সহ আরো কিছু ছেলে মেয়ে নাচতে শুরু করেছে। তবে মায়ার এসবে মোটেও মন নেই। সে তো শুধু ওখান থেকে যেতে চেয়েছে, তবে সবাই ওকে ঘিরে নাচায়ও যেতে পারছে না। তাই ভদ্রতার খাতিরে জোরপূর্বক সৌজন্যমূলক হাসি দিচ্ছে। এসব কিছুই অরণ্য দূরে দাঁড়িয়ে দেখছে। ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছে ওর। রাগে পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে ওর। হাতের বাঁধন হয়ে উঠছে শক্ত থেকে শক্তকর। রাগের সাথে কেমন একটা ভয়ও হানা দিচ্ছে ওর মনে। বুকের ভেতর ব্যথার অনুভব হচ্ছে। চোখের পাতায় লাল বর্ণে ছেয়ে উঠছে। ওর সন্ধ্যা মালতীর জীবনে অন্য কারোর পদার্পণ হচ্ছে না তো। আজ রাইসার বিয়ে। সকাল থেকে সবাই নানান কাজে ব্যস্ত। মেহমানে মেহমানে পুরো বাড়ি ভরে উঠেছে। যে যার মতো আনন্দ উল্লাসে ব্যস্ত। ইরিন ড্রয়িং রুমের সোফায় বসে ফুলের মালা বানাচ্ছে। তখনই ইভান ওখানে এসে ধপ করে ইরিনের গা ঘেঁষে বসলো। আর যথারীতি ইরিনের কানে একটা ফুল গুজে দিয়ে মুচকি হেসে বলল, ওয়াও ইরাবতী, অনেক সুন্দর লাগছে। চলো না আমরাও আজকে বিয়ে করে ফেলি। আর কতকাল সিঙ্গেল থাকবো? শীতের দিনে একা একা ঘুম আসে না, বুঝেছো ইরাবতী? আমি মা বাবাকে বলে আসি কেমন? ইরিন রাগী চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তুমি যে এত অসভ্য তা আমার আগে জানা ছিল না। ইহান বুকের বাম হাত রেখে বাঁকা হেসে বলল, ওয়াহ ইরাবতী, প্রিয় তোমার মুখে অসভ্য শোনার মাঝে যে কি মজা তা আজ বুঝলাম। আর একবার বলো না ইরাবতী। ইরিন চোয়াল চিবিয়ে বলল, আসলে ফুলটা আমারই। তোমার সব কথাকে মজা ভেবে উড়িয়ে না দিয়ে তখনই যদি তোমাকে শাসন করে দিতাম, তাহলে আর এসব করার সাহস পেতে না। তোমাকে না বলেছি আমার সামনে আসবে না? সরো এখান থেকে। কি বলো ইরাবতী? হবু বরের সাথে কেউ এভাবে কথা বলে? একটু ভালোবেসে বলো না, তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারবো। ইনাফ, তুমি যাও বলছি এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হবে। ওকে ওকে যাচ্ছি বাবা, যাচ্ছি। এত রাখছো কেন? মানলাম রাখলে তোমাকে একটু বেশি কিউট লাগে, তাই বলে সবসময় তোমার কিউটনেস দেখাতে হবে নাকি? আমি তো ডিস্ট্রাক্ট হয়ে যাই। কথাটা বলেই ইহান এক চোখ টিপ মেরে দিল। ইরিন রেগে আবার কিছু বলতে যাবে তার আগেই ইহান এসে দিয়ে ফুরুত করে উড়ে গেল। বাইরে লনে সবাই নানান কাজ করছে। অরণ্য আর সাহিলও কাজে ব্যস্ত। বোনের বিয়ে বলে কথা, ওদের কাঁধেও অনেক দায়িত্ব। মায়া আর সারা বসে বিয়ের ডালা সাজাচ্ছে। যে ডালা থেকে বরযাত্রী আসলে তখন তাদের উপর ফুল ছিটানো হবে। হঠাৎ বেখেয়ালিতে একটা ডালা উল্টে পড়ে গেল। মিহাদ ওখানেই আসছিল, তখন ডালার ফুলগুলো ওর গায়ে উড়ে গিয়ে পড়ল। মিহাদ হাসি মুখে বলে উঠল, বাহ ব্যান সাহেবা, আই এম ইমপ্রেসড। মানে প্রথমে জুস দিয়ে আর এখন আবার এই ফুল দিয়ে আপনি সবসময় আমাকে এমন ওয়েলকাম জানান। আমি তো সত্যিই পুলকিত। নিজেকে কেমন জানো বহুত স্পেশাল মনে হচ্ছে, একদম রাজা মহারাজা টাইপ। এই সারা শোন, আমাকে ভালো করে দেখে নে। সারা ভ্রু কুচকে বলল, আরে দেখছিস না আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি। পরবর্তীতে আর দর্শন পাবি কি না পাবি তাই এখনই ভালো করে দেখে নে, সাথে অটোগ্রাফও নিয়ে নে, পরে আর সেটারও চান্স পাবি না।
মিহাদের এমন হাস্যকর কথায় সারা হেসে দিল, সাথে মায়াও হালকা হাসলো। আসলে মিহাদ প্রচুর হাস্যরসিক ছেলে। ওর কার্যক্রম আর কথাবার্তায় কেউ না হেসে থাকতে পারে না, তাই মায়াও না হেসে পারল না। এভাবেই মিহাদ মায়াদের কাছে বসে নানান রসিকতা করতে লাগলো। অরণ্য কাজ করতে করতে হঠাৎ নজর গেল ওদের দিকে। মায়াকে মিহাদের সাথে এভাবে হেসে কথা বলতে দেখে অরণ্যের রাগের মাত্রা যেন তরতর করে বেড়েই চলেছে। এমনিতেই কালকে মিহাদ আসার পর থেকেই দেখছে মিহাদ বেশিরভাগ সময় মায়ার আশেপাশেই ঘুরঘুর করে, নানান বাহানায় মায়ার সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে। এসব কিছুই অরণ্যের চোখের আড়াল হচ্ছে না। আর আজ এভাবে মায়াকে মিহাদের সাথে হাসতে দেখে অরণ্যের বুকের যন্ত্রণাটা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। সারা শরীরে প্রচন্ড জ্বলন ধরে যাচ্ছে। শুধুমাত্র বোনের বিয়ে বলে অরণ্য তেমন কিচ্ছু বলছে না, তবে কতক্ষণ যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে তা জানা নেই। যে কোনো সময় ওর রাগের অগ্নিকুণ্ড ফেটে যেতে পারে। রাত ৮টা, বরযাত্রী চলে এসেছে। সারা সহ কিছু মেয়ের দল বরযাত্রীর সামনে গিয়ে ফিতা টেনে দাঁড়িয়ে আছে। টাকার দাবি পূরণ না করা পর্যন্ত ভেতরে ঢুকতে দিবে না, এটা নিয়েই তর্ক বিতর্ক চলছে। আজকে বেচারা জোবান সামনেই আসছে না, নিজেই ভাই না হলে হয়তো বিয়েতেই আসতো না। লোকজন সব বেশিরভাগ বাইরে, বাসার ভেতর তেমন কেউ নেই। মায়া রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। মায়া রেডি তাড়াহুড়ো করে বের হয়ে যেতে নিলেই হঠাৎ অরণ্যের রুমের সামনে দিয়ে যেতে নিলেই রিয়া আর ওর মামির কণ্ঠ শুনতে পায় ও। রিয়ার মা বাবাও আজ বিয়েতে এসেছে, তাই ওর মামি রিয়ার সাথে কথা বলতে এসেছে হয়তো। তবে মামির একটা কথায় মায়ের পা আটকে গেল। ও শুনতে লাগলো ওদের কথোপকথন। ওর মামি রিয়াকে বলছে, তুই অরণ্যকে বিয়ের জন্য মানাসনি এখনো? রিয়া বলল, আরে না, এখনো সে সুযোগ পাইনি। কি বলিস, এখনো বলতে পারিসনি? তুই আমার মেয়ে হয়ে এত গাদা হলে কিভাবে? আরে এতদিন ধরে এ বাড়িতে আছিস অথচ এইটুকু কাজই পারিসনি? আরে আমি কি চেষ্টা কম করি নাকি? কিন্তু সেই সুযোগটাই তো দেয় না। আরে অরণ্য তো আমার সামনেই বেশি থাকে না, সব সময় আমার থেকে দূরে দূরে থাকে। সে কখন আসে কখন যায় আমি জানতেই পারি না, তাহলে বলবোটা কখন? তার মানে তুই বলতে চাস অরণ্য আজ পর্যন্ত তোর কাছে আসেনি? আরে কাছে আসা তো দূরের কথা, অরণ্যকে আমি কখনো বিছানাতেই শুতে দেখিনি। সে রাতে কখন আসে আর কখন চলে যায় আমি জানতেই পারি না। এদের কথোপকথন শুনে মায়া কেমন বিস্মিত হয়ে গেল। মায়ার মন মস্তিষ্ক জুড়ে ভাবনার বিশাল পাহাড় জমছে, কিন্তু কোনো কিনারা পাচ্ছে না সে। মায়া এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটতে লাগলো। আর বেখিয়ালি ভাবে হাঁটতে হাঁটতে সিঁড়িতে পা রাখতে গিয়ে পড়ে যেতে নেয় মায়া। কিন্তু পড়ে যাওয়ার আগেই হঠাৎ ওখানে মিহাদ এসে মায়ার হাত ধরে ফেলে। এতে করে মায়া পড়ে যাওয়া থেকে বাঁচে। মিহাদ মায়ার হাত ধরে দাঁড় করিয়ে চিন্তিত সুরে বলল, আপনি ঠিক আছেন বেন সাহেবা? মায়া সৌজন্যমূলক হেসে মাথা বাঁকিয়ে হ্যাঁ বোঝালো। তখনই কোনো একটা কাজে অরণ্য বাসার ভেতরে এসেছিল। সিঁড়ির ওপর দিকে তাকাতেই দেখল মিহাদ মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই অরণ্যের পা থমকে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল অরণ্য। রাগ যেন ওর সর্বসীমায় পৌঁছে গেল। কপালের রগ নীল হয়ে উঠল, চোখ থেকে যেন রক্ত বের হবে। চোয়ালার হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, মিহাদ। অরণ্যের ডাকে মিহাদ আর মায়া সেদিকে তাকালো। মায়া ওর হাতটা মিহাদের হাত থেকে ছাড়িয়ে নিল। মিহাদ অরণ্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অরণ্য বলো, কিছু বলবে? বাইরে চাচা তোমাকে ডাকছে, দেখো গিয়ে কি দরকার। ও ওকে আমি দেখছি। মিহাদ মায়ার দিকে তাকিয়ে বলল, আপনি একটু দেখে শুনে চলবেন বেন সাহেবা। না মানে সব সময় তো আমি বাঁচাতে পারবো না, তবে আপনার পড়ে যাওয়ার ইচ্ছা থাকলে আমাকে ডেকে নিয়েন, বান্দা আপনার খিদমতে হাজির হয়ে যাবে, কেমন? কথাটা বলে মিহাদ হাসি মুখের নিচে চলে গেল। অরণ্য তার রাগের অগ্নিশিখা নিয়ে ওভাবেই দাঁড়িয়ে আছে, যা সময়ের সাথে বাড়ছে বই কমছে না। মায়াও সিঁড়ি বেয়ে নেমে এসে অরণ্যকে পাশ কেটে চলে যেতে নিলেই অরণ্য পেছন থেকে খপ করে মায়ার হাতটা শক্ত করে ধরে ফেলল। মায়া চমকে উঠে পিছনে অরণ্যের দিকে ঘুরে তাকালো। অরণ্যের এভাবে হাত ধরায় বুকটা কেঁপে উঠল মায়ার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
মায়ার কথা অরণ্যের উপর খুব একটা প্রভাব ফেলল বলে মনে হলো না। অরণ্য মায়ার হাতটা টান দিয়ে নিজের কাছে এনে চোয়াল শক্ত করে বলল, কেন আমার হাত ধরে খারাপ লাগছে বুঝি? আর ওই মিহাদ যে ধরেছিল তখন অনেক ভালো লাগছিল বুঝি? অরণ্যের এমন অদ্ভুত কথার মানে কিছুই বুঝতে পারছে না মায়া। মায়া ঘাবড়ানো কণ্ঠে বলল, কি বলছেন এসব? ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। অরণ্য মায়াকে ছাড়ার বদলে ওর হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুবেল নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে মায়াকে রুমের দেওয়ালে চেপে ধরল। অতিরিক্ত রাগে অরণ্য কি করছে তার হুঁশ নেই। অরণ্য অগ্নি চোখে তাকিয়ে তীব্র রাগী কণ্ঠে বলল,